1579 সালের নভেম্বর মাস সম্রাট আকবরের রাজত্বকাল। তো সেই সময় ভারতের কোনকান সমুদ্র সৈকত দিয়ে ব্রিটেন থেকে 3 জন খ্রিস্টান পাদ্রী ভারতে ঢোকেন। এদের উদ্দেশ্য ছিল সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করা। এই 3 জনের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল রুডলফো অ্যাকুয়াভিভা। তিনি ছিলেন এদের দলনেতা। তো তার সঙ্গে আর 2 জন যারা ছিলেন তাদের একজনের নাম ফ্রান্সিস হেনরিক এবং আরেকজনের নাম আন্তোরিও মনসেরাত। তো সম্রাট আকবর যেমন ছিলেন বিজ্ঞ, শিল্প সাহিত্য বোদ্ধা, ঠিক তেমনি ধার্মিকও ছিলেন। ধর্মকর্মে ছিল তার অগাধ বিশ্বাস। তিনি ইউরোপীয় পোশাক পরে এই 3 জন পাদ্রীকে অভ্যর্থনা জানালেন। এদের হীরা জহরত, সোনা এসব দান করলেন, উপঢৌকন দিলেন, কিন্তু কোনো কিছুই এদের খুশি করতে পারল না। কারণ এদের চোখে তখন একটি স্বপ্ন, সেটি হলো ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচার করে মানুষকে খ্রিস্টান বানিয়ে প্রোটো কলোনিয়াল পরিস্থিতি তৈরি করা। আমরা জানি প্রি কলোনিয়াল হলো কলোনিয়াল পিরিয়ডের পূর্বের যে পিরিয়ড, সেটিকে আমরা প্রি কলোনিয়াল পিরিয়ড বলি বা প্রাক ঔপনিবেশিক যুগ। পোস্ট কলোনিয়াল হলো উত্তর ঔপনিবেশিক যুগ। আর প্রি কলোনিয়াল যেটি, সেটি হলো কলোনিয়ালিজম শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ ভৌগোলিকভাবে উপনিবেশায়ন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে সেই এলাকার মানুষের মনস্তত্ত্ব দখল করার যে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো যে এই মানুষগুলোই একসময় এই বহিরাগতদের সব কার্যকলাপকে মনে করবে যে তাদের জন্য ইতিবাচক, তাদের জন্য লাভজনক, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, আচরণ সব কিছু গ্রহণ করবে। এবং এই যে গ্রহণ করার যে প্রক্রিয়া, এর মধ্য দিয়ে ভৌগোলিক যে উপনিবেশায়ন বা রাজনৈতিক উপনিবেশায়ন, অর্থনৈতিক উপনিবেশায়ন প্রক্রিয়া, সেটিকে সহজ করে দেবে, ত্বরান্বিত করে দেবে। তো ওই প্রক্রিয়াটাকেই আমরা বলছি প্রোটো কলোনিয়াল প্রক্রিয়া বা প্রাক উপনিবেশিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াতে যে ঐতিহাসিক উপসঙ্গগুলো রসদের যোগান দিয়েছিল, তার মধ্যে এটিও একটি, যে সম্রাট আকবরের কথা আমরা উল্লেখ করছি, যে সম্রাট আকবর এই 3 জন খ্রিস্টান পাদ্রীকে খুশি করার জন্যে তিনি ইউরোপীয় পোশাক পরলেন এবং তাদেরকে বেশ আড়ম্বরের সাথে অভ্যর্থনা জানালেন। কিন্তু এই পাদ্রীদের উদ্দেশ্য সম্রাটের কাছ থেকে উপঢৌকন গ্রহণ করার ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচার করা এবং মানুষের মনোভূমিতে উপনিবেশিকতার বীজ বপন করা। তো এই কাজ এরা ধীরে ধীরে সফলভাবে করেছে।
তবে এই সাফল্য আবার হুট করে কিন্তু আসেনি। এর একটি যদি ব্যাকগ্রাউন্ড আমরা জানি তাহলে কি দেখি যে মধ্যযুগে শাসকদের সঙ্গে, এমনকি উচ্চ বর্ণের মানুষের সঙ্গে সাধারণ খেটে খাওয়া বঞ্চিত মানুষদের দূরত্ব বেড়ে গিয়েছিল। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে ভারতবর্ষে যে দেবদাসী প্রথা প্রচলিত ছিল, এটির কথা মার্কো পোলোও কিন্তু তার ডায়েরিতে উল্লেখ করেছেন। মার্কো পোলো, যার জন্ম 1254 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1324 খ্রিস্টাব্দে, তিনিও তার ডায়েরিতে উল্লেখ করেছেন হিন্দু তরুণী যারা সাধারণত অল্প বয়সে বৈধব্য বরণ করতেন, তারা মন্দিরে দেবতার সেবায় নিয়োজিত হতেন। অর্থাৎ স্বেচ্ছায় যে হতেন তা নয়, তাদের দেবদাসী হতে সামাজিকভাবে বাধ্যও করা হতো। এবং নানান উৎসবে এরা, এই দেবদাসীরা, নেচে গেয়ে দেবতার তুষ্টি লাভে এই দেবদাসীগণ চেষ্টা করতেন। তো ইংরেজরা যখন এই উপমহাদেশে খ্রিস্ট ধর্ম নিয়ে আসে, তখন এরাই কিন্তু ধর্মান্তরিত হয়ে নান বা খ্রিস্টান ধর্মযাজিকা বা সিস্টারহুড গ্রহণ করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক অনুষঙ্গ চিন্তা না করে স্থানীয় ক্ষমতা কাঠামো ইংরেজদের প্রোটো-কলোনিয়াল প্রক্রিয়াকে সমর্থন এবং অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দান করে। সম্রাট আকবর খ্রিস্টান পাদ্রীদের ব্যাপকভাবে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দান করেন। বিনিময়ে এরাও কিন্তু সম্রাটকে হতাশ করেননি। যেমন একটি উদাহরণ দেই, যে আকবরের একটি সামরিক অভিযানে খ্রিস্টান পাদ্রীরা অংশগ্রহণ করেছিলেন। আফগানিস্তানে আকবরের এক ভাই যখন বিদ্রোহ করে, তখন আকবর সেখানে সামরিক অভিযান চালান এবং এতে বেশ কিছু খ্রিস্টান পাদ্রী সম্রাটের পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, বেশ কিছু কিছু ক্ষেত্রে আকবর এদের কাছ থেকে কূটনৈতিক পরামর্শও গ্রহণ করতেন। তো আমি শুধু ইতিহাসের এই টুকরো ঘটনাটি বললাম এই জন্য যে প্রোটো-কলোনিয়াল পরিস্থিতি তৈরিতে আমাদের ইতিহাসের মধ্যে এরকম অসংখ্য টুকরো টুকরো রসদ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর বিচার বিশ্লেষণ করলে আমরা এই যে আমাদের 190 বছরের ঔপনিবেশিকতার যে দগ্ধ এবং ক্ষতবিক্ষত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যেটি আমাদের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, সেই অভিজ্ঞতার পেছনের যে গল্প আছে, ন্যারেটিভ আছে এবং উপলক্ষ্য আছে, সেগুলো জানা জরুরি এই জন্যে যে আমাদের যেন হিস্টোরিক্যাল মায়োপিয়া বা ঐতিহাসিক যে ক্ষীণ দৃষ্টি, যেটি আমাদের হয়ে উঠতে, আমি হয়ে উঠতে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তো আমি যদি আমি হতে চাই, আমরা যদি আমরা হতে চাই, আমরা একই সাথে আমরা হব এবং বিশ্ব নাগরিক হব, এই দুইয়ের যদি সংশ্লেষ ঘটাতে চাই সার্থকভাবে, তবে আমাদের অবশ্যই এই হিস্টোরিক মায়োপিয়া বা ইতিহাস সংক্রান্ত যে ক্ষীণদৃষ্টি, তা অবশ্যই খুব সফলভাবে এবং সচেষ্টভাবে দূর করতে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।